হ্যালো। আচ্ছা, আমরা লাইভ চলে গেছি কারণ 9টায় শুরু করা ছিল, তো 3 মিনিট এগিয়ে আছি। হ্যাঁ। তো ঠিক আছে, দাদা দাদা চলে আসবে। ঠিক আছে। রাইট রাইট বিলিন। সবাই একটু কথা বলে নাও। সবাই একটু একটুখানি কথা হ্যালো। নিজেদের মধ্যে বলে নিন। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি হ্যালো। অল অফ ইউ? শুনতে পাচ্ছেন? হ্যালো। Clear, audible? হ্যাঁ। ইয়া, আমার মনে হয় পরস্পরকেও শুনতে পাচ্ছি আমরা সবাই। ঠিক Yeah, আছে। হুম। okay. হ্যাঁ, ওকে। নমস্কার, গুড ইভিনিং। ফ্রেশ রসালো টাটকার স্যাটারডে নাইট লাইভ আড্ডায় আমি নীলাঞ্জনা ঘোষ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজ বেশ কয়েকদিন ধরে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস কিংবা কোভিড-19 আনসার্টেনটি যেন আমাদের জীবনে একটা অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে। তার সাথে আমফন সুপার সাইক্লোন আসাতে কলকাতা শহর, শুধু কলকাতা কেন, আমাদের পুরো পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত। তাই এফআরটির তরফ থেকে আমার আমার সকল প্রবাসী বন্ধুদের কাছে নিবেদন, আমার অনুরোধ, আপনারা সবাই এগিয়ে এসে এই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার ফান্ড, রিলিফ ফান্ডে আপনারা জেনারেসলি ডোনেট করুন। এতে আপনারা সরাসরি নিজের কন্ট্রিবিউশন দিতে পারেন। আমাদের স্ক্রিনে এসব ডিটেলস দেখানো হচ্ছে, এতে একটা লিংক আছে যার থ্রু দিয়ে আপনারা এই কন্ট্রিবিউশন দিতে পারেন। যদি কোনো অসুবিধা হয় কিংবা কোনো হেল্পের দরকার হয়, আপনারা এফআরটির সাথেও সম্পর্ক করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের গাইড করব। আরো একবার আপনাদের সকলের কাছে আপিল, আপনারা কাইন্ডলি এগিয়ে আসুন আর এই ফান্ডে যতটা আপনাদের পক্ষে সম্ভব কন্ট্রিবিউট করুন। অনেক পরিস্থিতি এরকম হয় যেখানে মানুষের হাতে কিছু করার থাকে না, কিন্তু অনেক সময় এমনও জিনিস থাকে যেটাকে আমরা সামলে দেখতে পারি। যেমন ধরুন আমাদের মনকে একটু ভালো রাখা, আমাদের কিছু ভালো কাজে ব্যস্ত রাখা, যাতে আমাদের দিনগুলো একটু খারাপ সময় গেলেও বা কি হয়েছে, আমরা নিজেকে একটু হাসি খুশি রেখে এগিয়ে যেতে পারি। ঠিক এই এই বিচারটা, এই ভাবনাটা নিয়েই ফ্রেশ রসালো টাটকার আয়োজন এই স্যাটারডে নাইট লাইভ আড্ডা। আর আমাদের কিছুটা মনোটনি লাইফ থেকে যাতে ওরা একটু সরিয়ে নিতে পারি। কিন্তু আড্ডায় ঢোকার আগে আমি একটা জিনিস, যদিও আমরা সবাই জানি, আমরা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমরা এই পুরো আড্ডাটা একটা টেকনিক্যাল সাপোর্টের উপর ডিপেন্ড করছি। যদি কোনো কারণে কোনো বিঘ্ন ঘটে, তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে এটা আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারি। ফিরে আসি আড্ডায়। আজকে আমরা এখানে উপস্থিত আজকের বিকেলের আড্ডার জন্য, আর আজকের আড্ডাটা হচ্ছে সিনেমা নিয়ে। আর যে সিনেমাটা নিয়ে আমরা আজকে আড্ডা দেবো সেটি হলো গুমনামি। আমি আড্ডা শুরু করার আগে আমার গেস্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন এমিনেন্ট ফিল্ম মেকার এবং গুমনামির ডিরেক্টর শ্রী সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত, আপনার আসার জন্য, আমাদের এই আড্ডায় যোগ যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে আছেন মোস্ট ওয়েলকাম। আমার সাথে আছেন আরেকজন অত্যন্ত ভেরি ট্যালেন্টেড স্টেজ এবং সিনেমা অ্যাক্টর, শ্রী অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ, আপনাকেও জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আছেন রাইটার অ্যান্ড রিসার্চার, ইনফ্যাক্ট যার অনেক রিসার্চ ওয়ার্ক এই সিনেমার সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত, শ্রী চন্দ্রচূড় ঘোষ। Namaskar. চন্দ্রচূড়, ওয়েলকাম। আপনাকে সবাইকে আরো একবার ওয়েলকাম করি এই আড্ডায় থাকার জন্য। Thank you. এগিয়ে এগিয়ে যাই আড্ডার প্রথম প্রশ্নের দিকে। সবচেয়ে প্রথমে আমি সৃজিত এবং চন্দ্রচূড় আপনাদের কাছে যাব। আহ এই সিনেমাটা অলমোস্ট একটা প্রজেক্টের মতন, আর এই প্রজেক্টটাকে এগিয়ে নেওয়ার জন্য কিংবা আরম্ভ করার জন্য ইট ইজ কাইন্ড অফ আ কোলাবোরেশন আপনাদের দুজনের মধ্যে। আমি একটু জানতে চাইবো যে এইটা কিভাবে শুরু হলো এবং এটাকে আপনারা কি করে এগিয়ে নিয়ে গেলেন, নিজের নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। I think শুরুটা হয়েছে সৃজিতের ইনিশিয়েটিভ, so it's better সৃজিত comes first and tells about his idea and কি কেমন ভাবে পুরো জিনিসটা এগোলো। রাইট। সো সো ছোটবেলা থেকে অবভিয়াসলি নেতাজি আমাদের সবার হিরো। সো we always looked up to him. We also history books we read about how he was kind of denied a fair share of the limelight which people got in the context of India's freedom.
his ouster from the Congress party and his differences with Gandhiji এবং নেহেরু। সো এগুলো আমরা অল্প বিস্তর সবাই স্কুলে পাঠ্য যাদের ছিল তারা সবাই পড়েছি, কিন্তু কোথাও একটা গিয়ে he was always the tragic hero, you know, who couldn't do what he set out to do under tragic circumstances, though he tried his level best. এবং সেই পুরো চ্যাপ্টার একটা খুব বড় অধ্যায় এবং ধোঁয়াটে অধ্যায় ছিল তার মৃত্যু বা তার ডিসঅ্যাপিয়ারেন্স। তিনি কি প্লেন ক্র্যাশে মারা গেছিলেন না মারা যাননি, না গিয়ে থাকলে পরে কোথায় গেছিলেন, ইত্যাদি ইত্যাদি। ওইখানটায় সেই ইতিহাসের বইগুলো সবগুলোই বেশ একটা প্রশ্নবোধক চিহ্ন বা কুয়াশা বা ধোঁয়াশায় শেষ হতো। কোথাও একটা গিয়ে এই নিয়ে পরবর্তীকালে টুকটাক এদিক ওদিক কিছু বিক্ষিপ্ত আর্টিকেল এসছে। আমি প্রথম গুমনামি বাবার ওপর একটা আর্টিকেল পড়েছিলাম, আমার মনে আছে টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেল করেছিল, ইট ওয়াজ আ সেন্টার স্প্রেড বেশ বড় করে। দেন ইন্ডিয়া টুডে, দেন কিছু অন্যান্য নানান লোকজনের, তখন সোশ্যাল মিডিয়া চালু হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার নানান রকম লিঙ্ক, নানান লোকের বক্তব্য এইগুলো আসছে। এই সব কিছুর মধ্যে একটা নাম বারবার আসছিল আমার কাছে। আচ্ছা, বিফোর আই কন্টিনিউ, আই থিংক উই শুড ওয়েলকাম। আমি নিশ্চয়ই, আমাদের সাথে এসেছেন আমাদের সবার জনপ্রিয় অত্যন্ত পপুলার অ্যাক্টর শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি। দাদা, আপনাকে আমাদের সাথে আড্ডায় জয়েন করার জন্য ধন্যবাদ জানাই। আমরা দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন ফেমাস অ্যাক্টর, আমাদের জনপ্রিয় অ্যাক্টর শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি। আমরা সিজিদার কাছে ফেরত যাচ্ছি। দাদা, আমরা অলরেডি প্রথম প্রশ্নটা শুরু করেছি, আমরা কন্টিনিউ করছি আপনার কাছে। সিজিদা, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, সো এবার দ্য পয়েন্ট ইজ, একটা নাম বারবার আমার কাছে আসছিল ফ্রম অল দ্য রিসার্চ, অ্যাকচুয়ালি একটা বেশি নাম, কিন্তু এই গুমনামি বাবা থিওরিটা যেটা নিয়ে সবচেয়ে বেশি সাক্ষ্য প্রমাণ সামনে আসছিল। বাকিগুলো অ্যাজ আ থিওরি খুব ইন্টারেস্টিং, যেরকম রাশিয়ান থিওরি, কিন্তু খুব কংক্রিট প্রমাণ আমি কোথাও পাচ্ছিলাম না। ফর দ্যাট ম্যাটার এখনো পাইনি। যদি পাই হয়তো গুমনামির একটা সিকুয়েল হতে পারে, জমজমাট। কিন্তু প্লেন ক্র্যাশের বিরুদ্ধে এবং গুমনামি বাবার সপক্ষে, গুমনামি বাবার থিওরির সপক্ষে প্রচুর প্রমাণ উঠে আসছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে একটা নাম বারবার উঠে আসছিল, সেটা হলো অনুজ ধর। এবার ফার্স্ট অফ অল তো আমি ধর শুনে ভেবেছি বাঙালি, তো আমি তাকে যোগাযোগ করেছি যে আমি এই নিয়ে ছবি করতে চাই। তো আমি প্রথম তিনটে সেন্টেন্স মানে প্রচন্ড মানে উৎসাহিত হয়ে বাংলায় ঝরঝরে বাংলায় বলার পর উনি বললেন যে উনি বাঙালি নন, যদি উনি বাংলা বোঝেন, বাঙালি নন। তো সেটা শুনে আমি তখন obviously I shifted to English, and then he told me about Conundrum. অনুজ অনেকগুলো বই লিখছিল, কিন্তু ফাইনালি গিয়ে অনুজ was collaborating with this person called Chandrachud Ghosh, যিনি আজকে আছেন আড্ডায়, for the definitive book on Gumnami Baba theory, মানে which is the most updated, the most definitive and the most incisive. রিসার্চারের কাজ শুধু প্রবলেম তোলা না, সেইগুলোকে সলভ করার চেষ্টা করা, জিগস অফ পিসেস যেখানে যেখানে মিসিং সেটা সততার সঙ্গে বলা যে এগুলো কিন্তু মিসিং, এগুলো কিন্তু আমরা জানি না বা এগুলো আমরা দাবি করছি না, এবং যেখানে যা যা বৈজ্ঞানিক বিহেভিয়ারিয়াল জায়গা থেকে যা যা গেস্ট ওয়ার্ক করা যায় বা হাইপোথিসিস একটা আনা যায় বা থিওরাইজ করা যায়, সেইগুলো করা with reasonable limits of error। সেটাও যিনি ভালো রিসার্চার সেটাও বলে দেন যে এটার কিন্তু এই পার্সেন্টেজ অফ এরর একটা থাকতে পারে। তো আমি যেহেতু সায়েন্স, মানে সায়েন্সের লোক, ইন দিস সেন্স আমার ইকোনমিক্সে মাস্টার্স এবং এমফিল এবং পিএইচডিও আমি শুরু করেছিলাম, সো আমার অনুজ এবং চন্দ্রচূড়ের অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে দে ওয়ার, ফার্স্ট অফ অল দে ওয়ার সিনসিয়ার, they were detailed, কোনো ভাষা না। ইনফ্যাক্ট অনুজ একবার বলতে শুরু করলে ওকে থামানো মুশকিল হয়ে যায়,
মানে অনুজকে যদি আমি নিশ্চয়ই, মানে হ্যাঁ। আমি খুব যদি passionate, আমি হ্যাঁ। যদি নেতাজির নেতা অব্দিও যাই, ও কিন্তু নেক্সট 1 ঘন্টা ও কোনো চেয়ারে বসবে না, ও হ্যাঁ, পায়চারি করবে এবং একদম। যা যা নথিভুক্ত করেছে, যা যা পেয়েছে, ও ফুল স্পিডে, মানে প্রায় র্যাপের স্পিডে বলে যাবে। এবার নিশ্চয়ই, মাঝখানে ইফ ইউ আর লাকি ইউ ক্যান গেট ইউর ওয়ার্ড ইন, বাট right. ইউজুয়ালি অনুজ শুরু করলে মানে ইনএভিটেবলি বিকামস আ 1 hour ডিসকোর্স। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, নট ফর আ সিঙ্গেল মোমেন্ট উইল ইউ ফিল বোর্ড। Right. মানে ইউ ইউ উইড বি, এবার অবভিয়াসলি যারা যারা বিশ্বাস করে না, তারা অবভিয়াসলি বলতে পারে গাঁজাখড়ি এই সেই। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা বক্তব্যের পেছনে কিন্তু একটা লজিক, একটা সুচিন্তিত একটা প্রমাণ, বা একটা 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 কোথাও একটা there is this scientific process or the scientific logic, যেটা আমাকে খুব ইমপ্রেস করেছিল। এবং দ্য ডিটেইলিং, এবং মানে এত খুঁটিনাটি, এত হাজার হাজার পাতার রিসার্চ, চিঠি চাপাটি, ঘটনা, কোন ঘটনা তার ক্রস রেফারেন্স অন্য কোনো ঘটনা। এবার এই অনুজ এবং চন্দ্রচূড়ের এই যে প্যাশন ফর দ্য সাবজেক্ট, দ্যাট really blew me away, and I decided that I'm going to do a film which is going to look at this mystery. Right. Obviously, যেটা আমি বারবার রিলিজের আগেও বলেছিলাম যে it will look at all 3 possible theories, but since I'm also a person who has his sense of right wrong, I will have my sympathies. So that sympathy did come out in the film. I was not very willing to talk about that sympathy before the film release for obvious reasons, because a lot of people were doing a lot of naughty things in a country where freedom of speech is not really a priority. কিন্তু সেক্ষেত্রে আমার যে 3টা থিওরির মধ্যে কোন থিওরিটার প্রতি আমার একটু দুর্বলতা আছে, সেইটা অবভিয়াসলি অনির্বাণ যে চরিত্রে অভিনয় করেছে সেই চরিত্রের ওপর যে স্ক্রিন স্পেসটা ডিভোটেড হয়েছে সেটা থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু again to be fair, or against there are lots of counter logic which were hurled at him in the film itself, which some he could take on, some he couldn't, and some there was a big question mark which was there till the very end, you know. So আমার মনে হয় ওই ইনিশিয়াল brush with Anuj and Chandrachud, I remember আমি খড়গপুর গেছিলাম, IIT খড়গপুরে অনুজের একটা টক ছিল on this, সেটাও দেখতে গেছিলাম। That then personally interacting with Anuj and Chandrachud, seeing their passion, seeing their devotion towards the subject, আমার মনে হয়েছিল যে এই নিয়ে একটা সিনেমা করা যায়, and that is how everything started. That's great. চন্দ্রচূড়, আপনি এবার একটু যদি আপনার তরফ থেকে কিছু বলেন কিরকম ভাবে। I mean, I got into the process. সৃজিতের সঙ্গে অনুজের দেখা হয় খড়গপুরে, তারপরে অনুজ, আমি তখন গুরগাঁওতে, অনুজ ওখানে খড়গপুরে, ও ফোন করে আমাকে বললো এরকম কথা হয়েছে, সৃজিত মুখার্জি বলে একজন ফিল্ম ডিরেক্টর আছে, তুমি জানো কিছু? এখন আমার সঙ্গে, আমার বাংলা সিনেমার সঙ্গে কোনো যোগাযোগ, জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি সিনেমা বাংলা কোনটা দেখতাম না। ঘটনা চক্রে আমি 22শে শ্রাবণটা দেখে রেখেছিলাম। So the 22শে শ্রাবণ so তখন I said, yeah, of course, I mean, that is fantastic, and I mean, by whatever stroke of luck, that is the only director, Bengali director, whose movie I have seen, and that is the only Bengali movie I have seen in years. So this is fantastic, so let's take it forward. So ki holo, tarpore we went, met Srijit Bumada in Bumada's house with Shrikant was there. Shrikant himself was extremely passionate. He was very, very enthusiastic about the whole thing. We missed him during the later phase very much. So by everything we saw, I mean, for the first time I was meeting Srijit, for the first time I was meeting Bumada there in his house. So what impressed me, একটা জিনিস যে গোটা প্রসেসটা যেটা আমি দেখেছি, see, Bumada is a superstar. Bumada is a superstar, megastar. He is right there at the top. Right. But
the patience that he had, the humility with which he approached all of us. We are practically nobodies in front of him. The humility with which, the way he's grounded, the way he wanted to understand everything, every nitty gritty. আমরা ওখানে বসে সেদিন মধ্যে 1.5-2 ঘন্টা আড্ডা মেরেছিলাম। He heard everything in silence. মাঝে মাঝে হয়তো একটা দুটো প্রশ্ন করলেন। So Srijit, Shrikant, Anujar, আমি বেশিরভাগ কথা বলছিলাম। He heard everything from the background. So and then পরে যেটা মানে during the due course যেটা দেখলাম, that was যে as a director সৃজিতের যে uniqueness, his eye for detail, his quickness to grasp. মানে this look, I mean আজকে যেহেতু যেটা আমরা 3 scenarios নিয়ে কথা বলছি, everything has been simplified, but this case is very very complex, extremely complex. একটা লোককে পাগল করে দেবে if he enters into the full details. Right. So what impressed us at that time was the ease with which Srijit was grasping the nuances of the case, the details of the case, and he would hit the right notes. He would pick up the right things, the correct things. There is every chance of you getting distracted, deviated from the main story. কিন্তু ও যেটাকে main elements গুলোকে নিয়ে, the way he weaved the story, the way he looked at the details, that was fantastic. We were all very very impressed with all that. তারপরে তো চলতে থাকলো। So then we went, we showed Srijit and his team Lucknow, Faizabad, Ajodhya, যেখানে যেখানে গুমনামি বাবা ভগবানজি যেখানে যেখানে থাকতেন, all those places and everything, লোকজনের সঙ্গে আলাপ করে দেওয়া। So that itself was an experience. So this went on, and I mean the whole experience till it lasted was fantastic. আমার মনে হয় একদম সঠিক লোক, রাইট পিপল একসাথে হয়ে মানে হওয়ারই ছিল এই প্রজেক্টটা এইভাবে, তাই জন্য যোগাযোগ হয়ে গেছে। অনির্বাণ, আপনার কাছে আসি আমি। আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, আপনার কিরকম লাগলো যখন এই রোলটা আপনার কাছে এলো কিংবা এই কাস্টিংটা হলো, ওটা যদি একটু শেয়ার করেন ওই এক্সপিরিয়েন্সটা। এটা বললাম অঙ্গলটা কিছু, ওইটাতে কিছু হবে না। শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, একটুখানি কাছে আসতে হবে আমার মনে হয়। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি তো অডিও শুনতে পাচ্ছি না। অনির্বাণ, আমার মনে হয় তোর ভয়েসটা মিউট হয়ে গেছে। একবার এবার শুনতে পাচ্ছেন অনির্বাণ? এবার কথা বল। অফ করতে হবে। হ্যাঁ, এবারে ঠিক ছিল, কিন্তু একটু শুনতে পাচ্ছি। হ্যাঁ, রাইট, মিউট। হ্যাঁ, আমার প্রশ্নটা আমি আবার থেকে করি তাহলে। হ্যাঁ, আসলে বুমবাদার একটা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। বুমবাদার ক্যামেরাটা বোধহয় অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি তাই জন্য। বুমবাদা, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না। বুমবাদা, তুমি কি শুনতে পাচ্ছ? বুমবাদা শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছেন না। না, আমার মনে হয় শুনতে পাচ্ছেন না উনি। আমি আবার থেকে এবারে মিউট হয়ে গেছে এখন মনে হয়। ওনাকে আবার জয়েন করতে বলি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওনাকে আমি আবার জয়েন করতে বলছি। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করছি। আমরা এখানে কন্টিনিউ করি। হ্যাঁ, উনি আবার জয়েন করছেন, একটু ওখানে অসুবিধা হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেম হতে। অনির্বাণ, হ্যাঁ অনির্বাণ, ততক্ষণ আপনি বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন, শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন এই সিনেমাটার সাথে জড়িত হলেন কিংবা আপনাকে যখন কাস্টিংটা এলো, তখন আপনার কি ফিলিং ছিল, মানে আর কিভাবে আপনি নিজেকে তৈরি করেছেন এই রোলটা? কেন ওটা খুব ইন্টেন্স একটা রোল যেটা এই সিনেমায় আপনি প্লে করেছেন, ওটা যদি একটু শেয়ার করেন।
ছিল আমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি পরপর সৃজিতের সঙ্গে কাজ করছিলাম। গুমনামির সঙ্গে আমার পঞ্চম ছবি ছিল, ফিফথ ফিল্ম। এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে এটা কন্টেন্টেড, মানে গুমনামি বা ছবির আগে আবার ভয়েস চলে গেল। আচ্ছা, না টেকনিক্যাল সুবিধা হতে পারে যে অ্যাক্টর ডিরেক্টর রিলেশনশিপটা ততদিনে তৈরি হয়ে গেছে। ফলত একটা বিষয়ে যখন উনি যে কোনো ছবি হোক না কেন, উনি যখন সেটা আমাকে সিনেমার একটা আলাদা করে সোল থাকে, তো সেটা যাকে নিয়েই তৈরি হোক না কেন সেই সোলটা ডিস্টর্ট হচ্ছে ছিল চাপ যাকে বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ বড় কথা ছবির চালচিত্রে প্রথম, হ্যাঁ ঠিক, ভারতীয় ছবিতে সেটা প্রথমবার আসছে। ফলত সেইটা একটা চাপ আলাদা করে তৈরি করেছিল। কিন্তু আমি যেটা প্রথম কথা, আমি সৃজিতদার রিসার্চটার উপর বলা ভালো যে মানে চন্দ্রচূড়, মনোজ এবং সৃজিতদার বিং দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম যে রিসার্চটা ছিল বা যে পুরো পুরো ইয়ার্ডটা সম্পর্কে যে নলেজটা ছিল সেটার উপর সম্পূর্ণ চোখ বন্ধ করে 100% বিশ্বাস করে সেটার উপরে পড়েছিলাম। আমি আলাদা করে নিজে এই চরিত্রটা করার জন্য খুব একটা রিসার্চ যে করেছি এমন নয়, কিন্তু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি নিজের জীবনে বেশ কিছু রিসার্চ স্কলারকে দেখেছি এবং আমি যেটা করা শুরু করি সেটা হচ্ছে আমি অনুজের কিছু ইউটিউব ভিডিওস আছে যেখানে ও কথা বলছে, যেখানে ও ডিসক্রাইব করছে, যেখানে ও অনেকক্ষণ অনেক সময় ধরে কথা বলছে, মানে সেই ভিডিওগুলোর লেন্থ প্রায় 1 ঘন্টা 45 মিনিট, ফলত অনেকক্ষণ ধরে ওকে দেখা যায়। তো আমি শুটিং শুরু করার আগে তার প্রত্যেকটা দেখে ফেলেছিলাম এবং আমাকে চরিত্রের ইনগ্রিডিয়েন্ট হিসেবে খানিকটা সৃজিতদার কাছ থেকেও নিতে হচ্ছিল মানে সৃজিতদার পার্সোনালিটি থেকে নিতে হচ্ছে। কারণ মানে কোথাও ওই চরিত্রটার মধ্যে শুধু দুজন রিসার্চ স্কলার যারা সুভাষ বোসকে নিয়ে রিসার্চ করছেন বা তার ডিসগাইজ নিয়ে রিসার্চ করছেন এমন তো নয়। এই ছবিটা যিনি বানাচ্ছেন, পরিচালকের যে প্যাশন, সেটাও কোথাও আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটার ক্ষেত্রে বোধহয় একটা এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার কাছে গুমনামি অবশ্যই ভারতবর্ষের সব থেকে ট্র্যাজিক হিরো সুভাষ বোস, বা কিভাবে বলি, মানে এই কথাটা আমি ঠিক মানে খুবই খুবই ইমোশনাল একটা জোন। শুধু আমি একজন ব্যক্তি বলবো না, এটা একটা অস্তিত্ব গোটা ভারতবাসীর কাছে যেটা খুব ইমোশনাল। অবশ্যই এইটা বাদ দিয়ে আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমার কাছে গুমনামি সুভাষ বোসের অন্তর্ধান রহস্য নিয়ে বা গুমনামি বাবা বা রাশিয়ান থিওরি এত কিছু নিয়ে হলো, আমার কাছে এই ছবিটার আরেকটা খুব স্ট্রং এক্সিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে ফিল্মস অন পার্সপেক্টিভ। ঠিক একইভাবে 1 বছর আগে পুজোর সময় সৃজিতদারই পরিচালনা করা একটা ছবি রিলিজ করেছিল, এক যে ছিল রাজাবলি, যেটা ভাওয়াল সন্ন্যাসীর কোর্ট কেস নিয়েছিল, এবং তার পরের বছর পুজোর সময় রিলিজ করে গুমনাম। দুটো ছবির একটা মিল আছে, সেটা হচ্ছে দুটো ছবি পার্সপেক্টিভ নিয়ে কথা বলে। তো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল একজন শুধু অভিনেতা হিসেবে নয়, সিনেমা বা থিয়েটারের ছাত্র হিসেবেও, যে পার্টিকুলার টাইমে সোশিও পলিটিক্যাল সিনারিওতে এই পার্সপেক্টিভ নিয়ে করা ছবিগুলোকে সৃজিতদা নির্বাচন করছেন, এটা আমার পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল। যে যখন প্রায় একটা মনোপলি, একটা মনোলিথিক একটা স্ট্রাকচার চতুর্দিকে সবের মধ্যেই প্রায় একটা ঘোরাফেরা করছে, তখন নানান রকম পার্সপেক্টিভের কথা নিয়ে সিনেমা তৈরি করা এবং প্রত্যেকটা তর্কের মধ্যে থাকা, পালিয়ে না যাওয়া, এবং সেই তর্কগুলো তো মানে ভাওয়াল সন্ন্যাসী বা সুভাষ বোসের অন্তর্ধান তো খুব সাদামাটা তর্ক নয়,
এগুলো মানে সারা দেশ, স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ ব্যবস্থা, ওয়ার্ল্ড পলিটিক্স, জিওগ্রাফিক্যাল বিভিন্ন রকমের জায়গা অবস্থা সবকিছু যুক্ত। তাতে আমার মনে হয়েছে যে আমি খুব গর্বিত বোধ করেছি যে বাংলা ছবির ইন্ডাস্ট্রি থেকে প্রথম এরকম একটা ডিসকোর্সকে নিয়ে ছবি হয়েছে, সেটা এত মানুষ দেখেছেন, এত মানুষ ভালোবসেছেন, তর্ক করেছেন, কেউ অপছন্দও করেছেন। এই পুরোটাই আমার মনে হয়েছে যে এই যে জিনিসটাকে জাগিয়ে তুলেছে, প্রশ্নগুলো, তার উত্তর খোঁজার একটা চেষ্টা, এই যে মানে উইল ফর কোয়েস্ট, মানে আমার খোঁজার জন্য যে ইচ্ছেটা, সেইটা মানে সুভাষ বোসের আবেগকে যদি আমি একটা কারণ ধরি, তাহলে এটা আমার নিজের কাছে একটা খুব বড় কারণ হিসেবে থাকবে যে এই ফিল্মস অন পার্সপেক্টিভ এরকম এইটার কারণ। বাহ, এটা একটা খুব সুন্দর নিয়ে পেলাম আপনার কাছ থেকে। আমি এবারে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে যাই। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমার কথা আমি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ 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 একদম হ্যাঁ একদম। একদম। হ্যাঁ, নাইস এন্ড খারাপ ক্লিয়ার, কোনো নেটওয়ার্ক। অসুবিধা সেই আসলে মানে অনেক সময় কিছু জিনিস ওই আর কি, অনেক টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনার কাছে যেটা জিজ্ঞেস করতে চাই, যখন আপনি গুমনামিতে নেতাজির ক্যারেক্টারটা প্লে করেছেন, একটা হিউজ রেসপন্সিবিলিটি, একটা এমন একটা মানুষ মানে যাকে পোর্ট্রে করা একটা বিশাল একটা মানে দায়িত্ব নিজের উপরে। আহ যখন কোনো অ্যাক্টর একটা কোনো রোল করতে যায়, তখন ওই ক্যারেক্টারের মধ্যে অলমোস্ট ঢুকে যাওয়ার চেষ্টা করে যাতে কাজটা ভালোভাবে করতে পারে। এখন নেতাজি একটা অন্য লেভেলের ক্যারেক্টার, ওনার অদ্ভুত কোয়ালিটিস ছিল, ওনার মধ্যে অনেক পাওয়ার্স ছিল, উনি লিডারশিপ কোয়ালিটি, উনি অত্যন্ত স্পিরিচুয়াল ছিলেন। যখন আপনি ওই নেতাজির সেজে মানে ওই গেট আপে যখন সেটে ঢুকতেন, তারপরে যখন অ্যাক্টিং করতেন, কোনো ইন্সপিরেশনাল ফোর্স কিংবা কোনো আলাদা এনার্জি কি কখনো ফিল করেছেন? না যেরকম মোটামুটি হয়, আপনারা তো অনেক রকমের রোল করেন, কিছু কি আলাদা ফিল করেছেন এই পার্টিকুলার রোলটা করার সময়? আহ, নিশ্চয়ই, মানে আমি বলছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলি বা গুমনামি বলি, হুম। আহ, আমার কেরিয়ারে লালনের পরে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ঘটনা যে সৃজিত আমাকে দেবে, এরকম একটা দুঃসাহসিকতার একটা কাজ আমাকে দায়িত্ব দিয়ে দেবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। সৃজিত দিয়েছে আমাকে নানান রকম চ্যালেঞ্জ দিয়েছে, সেইগুলো তবু এইটা নেতাজি সুভাষচন্দ্র করা মানে আমাদের বুঝতে হবে যে আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষ, আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি, হয় না যে একটা নায়ককে সামনে রেখে, সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। বিশেষ করে বাঙালিদের বাড়িতে ক্যালেন্ডার যেগুলো থাকে, কয়েকজনের ক্যালেন্ডার, আমার অধিকাংশ বাড়িতেই নেতাজি সুভাষচন্দ্র বোসের। আমরা ছোটবেলায় যখন বলা হতো যে একটু স্কেচ করো স্কুলের ছোটবেলায় খাতায়, অধিকাংশ সময় আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে এঁকেছি। এরকম একটা মানুষের চরিত্র যে আমাকে কখনো করতে হবে, প্রথম কথা হচ্ছে যে আমার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো মিল নেই চেহারা। সেটা নিয়ে আমার সঙ্গে সৃজিতের প্রচুর তর্ক বিতর্ক হয়েছে যে আমি কি করে নেতাজি সুভাষচন্দ্র বোস হব। কারণ ওনার চেহারা মানুষ চোখ চোখ বুঝলেও দেখতে পায়, কারণ ওনার শুধু ছবি তো নয়, মানে ওনার ইউটিউব ভর্তি, ওনার প্রচুর কাটিংস আছে, আমরা জানি, আমরা ওনার হাঁটা চলা দেখা, মানে ডকুমেন্টারিজ আছে, মানে নানান রকম ভাবে উনি আছেন চারিদিকে। তো সেইখানে দাঁড়িয়ে আমি কি করে প্রথমত নেতাজি সুভাষচন্দ্র বোস হয়ে উঠবো, এটা একটা বড় বড় চ্যালেঞ্জ। আমি প্রায় 9 মাস ধরে সৃজিতকে বলে গেছি এটা আমার দ্বারা হবে না, আর সৃজিত 9 মাস ধরে বলেছে পারবে, তুমি তুমি এটা পৌঁছাতে পারবে। এইটা একটা চলেছে, মানে আমাদের দুজনের মধ্যে একটা। দেখুন, গুমনামি নিয়ে আমি কেন এতটা, আমি আমার প্রথম চেহারার কথা বলছি, এতটা ব্যস্ত হইনি এই কারণেই যে গুমনামিটা তো মানুষজন সেই অর্থে সামনে বিশালভাবে কোনো চেহারা নেই, এই চেহারাটা তো আমাদের সামনে আছে, এবং তার চলন, তার হাঁটা, তার চলা, তার কথাবার্তা বলা। কিন্তু হ্যাঁ, এইটাতে একটা লং প্রসেস গেছে অনেস্টলি, মানে আমার মেকআপ টিম বলি, আমি বলি, সৃজিত বলে, সৃজিতের এন্টায়ার যে ডিরেক্টরিয়াল টিম, তারা বারবার আমরা চেষ্টা করেছি, ফেল করেছি, চেষ্টা করেছি, ফেল করেছি। কিন্তু এটা আমি সৃজিতকেই ক্রেডিট দেবো যে ও কিন্তু সারাক্ষণ ধরে আমাকে কোথাও না কোথাও মানসিক ভাবে জোর দিয়ে গেছে, মানে এক এক সময় আমি এই জোরটা হারিয়ে ফেলেছি যে
হয়ে উঠবো না, পারবো না, মানে কোনো কারণে। কিন্তু ফাইনালি যেদিন আমি মনে করলাম, বা আমরা একটা জায়গায় মনে করলাম যে হ্যাঁ প্রায় 80% জায়গায় পৌঁছানো গেছে, এইখান থেকে শুরু হলো আমার আর একটা জার্নি, যে হাউ আই, মানে আজকে যদি আপনারা ছবিটা দেখে থাকেন, যেখানে যেরকম গল্পটা কিন্তু ডকুমেন্টেড, আমাকে নেতাজির 3টে ভূমিকা করতে হয়েছে, পরিচালকেও যেরকম 3টে জায়গা বিশ্বাস করতে হয়েছে, 3টে থিওরিকে বিশ্বাস করতে হয়েছে, আমাকেও কিন্তু যখন অভিনয় করছি আমাকেও কিন্তু ইকুয়ালি 3টে জায়গাকে বা 3টে থিওরিকে আমাকেও অসম্ভবভাবে বিশ্বাস করতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করি সেটা আমার কাজ নয়, আমার পরিচালকের স্ক্রিপ্টে যে 3টে থিওরি উনি বলতে চাইছেন, এটা একটা ডকুমেন্টেশনের মতো, সেই 3টে থিওরিতে আমাকেও বিশ্বাস করতে হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি, যেটা একটু আগে অনির্বাণও বলছিল, যে আমি কখনোই না গুমনামি ছবিটাকে, হ্যাঁ হয়তো ভাষাটা সেই অর্থে বাংলা, তাও বাংলা বলবো না, ছবিটায় হিন্দি ইংলিশ প্রচুর আছে, বাট আমি এটাকে ভীষণভাবে গর্বিত যে ভারতবর্ষে গুমনামির মতন একটা ছবি করা হয়েছে। মানে অন্যান্য ছবি যদি দেখা হয়, যেগুলো সুভাষ বোসের উপরে কাজ হয়েছে, সিনেমা হয়েছে, ধরুন ওটিটি প্ল্যাটফর্মেও কাজ হয়েছে, সেখানে যেখানে ছবিটা গিয়ে শেষ হয়, যেখানে যেখানে ছবিগুলো গিয়ে শেষ হয়েছে বা গল্প বলাটা শেষ হয়েছে, বা সেইখান থেকে সৃজিতের গুমনামি শুরু হয়। সো এটা একটা বড় চ্যালেঞ্জ ও নিয়ে নিয়েছে, এবং এমন একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে যেখানে আমরা সবাই পার্ট হয়েছি বেসিক্যালি। যে চ্যালেঞ্জটা নেওয়াটা কিন্তু আজকের দিনে দেখে বসে আমরা কথা বলছি খুব কি বলবো রিল্যাক্স ভাবে, কিন্তু 1 বছর আগে, পুজোর আগে, আমরা জানি যে আমাদের উপর দিয়ে কি ঝড় গেছে, এবং এখানে আমাদের মধ্যে 3জন মানুষ আমরা আছি, আবার অনেকে নেই। আমরা কি কি ফেস করেছি, কারণ ভারতবর্ষের সব থেকে বড় একজন নায়ক, সব থেকে বড় একজন লিডার, তাকে নিয়ে একটা কাজ করছে, এবং তার পেছনে যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ঘটনা আছে। সেখানে সারাক্ষণ ধরে আমরা অনুজ, চন্দ্রচূড়বাবু, এদের সবাই সাপোর্ট পেয়েছি, কিন্তু আমার কাছে খুব ফোকাসড এরিয়া ছিল। আমাকে অনেকে প্রশ্ন করেছেন আপনি এটা কি করে করলেন, আমি বললাম যে আজকে পৃথিবীর বিখ্যাত কোনো অভিনেতাকে গিয়ে যদি বলা হয় যে আপনি হিটলার করুন, বা আপনি লেনিন করুন, বা আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস করুন, তিনি কি করতে রাজি হবেন না? এটা তো লাইফের একটা বড় পাওয়া, এটা আমার কাছে সবথেকে বড়, ইটস লাইক এন ব্লেসিং, যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস করতে পারলাম। হ্যাঁ, এটা করতে গিয়ে প্রচুর কঠিন ভাবে কাজ করতে হয়েছে। আমি এটা ছোট্ট এক্সাম্পল বলি, যেটা আপনি প্রশ্ন আমায় করেছিলেন। আমি সুভাষ বোস হয়ে যখন আমি মেকআপ ভ্যানে ঢুকতাম, সেটা আমি নর্মাল প্রসেনজিৎ হিসেবেই ঢুকতাম, কিন্তু আমি দেখেছি যখন আমি সুভাষ বোস হয়ে ফ্লোরে গেছি, তখন ইনক্লুডিং সৃজিত, মানে সৃজিত খুব খুব একটা অন্যরকম ভাবে হ্যান্ডেল করে ওর আর্টিস্টদেরকে সেটে, আমি জানি সেটা প্রথম ছবির থেকে। কিন্তু কোথাও একটা নট প্রসেনজিৎ চ্যাটার্জি, ওই ইমেজটার প্রতি প্রত্যেকটা মানুষের একটা অসম্ভব রেসপেক্ট আছে, সেটা বোঝা গেছে। এবং সেম জিনিসটা আমার হয়েছে কিন্তু গুমনামির সময়, যখন আমি বাইরে গিয়ে গুমনামি বাবা সেজে গেছি, আমি দেখেছি, আমি ঢুকেছি যখন, ঠিক আছে, আমি যখন ওনার সাজে সেটে ঢুকেছি, আমার থেকে বয়সে অনেক যারা বড় বয়সে প্রচুর সিনিয়র মানুষ, তারা এসছেন শুটিং দেখে, তারা কেউ আমার পাশে বসছেন না। এটা আমার লালনও হয়েছিল, তারা কেউ আমার পাশে বসতে চাইছেন না, সেটা কিন্তু আমার পাশে নয়, আসলে সেই মানুষটার পাশে বসতে চাইছেন না। তো আমার কোথাও বারবার মনে হয়েছিল যে আমরা কিন্তু নেতাজি সুভাষ বোস বলি বা গুমনামি বাবা বলি, যেটাই বলি, তাদেরকে কিন্তু কোথাও একটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছি বলেই এই সেটের মধ্যেও আমি এটা না আমরা অভিনেতারা ভীষণ ভালোভাবে বুঝতে পারি। মানে আমার সেম লালন হতো, লালন আমি যখন সেটে ঢুকতাম, আমি দেখতাম হাজার হাজার মানুষ আমাকে হাত জোর করে, ঠিক এই ফিলিংসটা আমার এখানে হয়েছে। মানে আমি সুভাষ বোসের গেট আপে যখন থেকেছি, লোকে একটা অদ্ভুত অন্যরকম একটা রেসপেক্ট নিয়ে কথা বলাটা অন্যরকম ফিলিং হতো। আর আমার ব্যক্তিগতভাবে যেটা হতো, আমার এবং শুটিং এর বহুদিন পরে ওটা হয়েছে, আপনাকে অনেস্টলি বলছি, আমি এমন একটা প্র্যাকটিস করেছিলাম এই হাতটা পেছনে ধরাটা, আমার শুটিং শেষ হয়ে যাওয়ার বহুদিন পর বাড়িতে হাঁটছি, আমি হঠাৎ ফিল করলাম আমার হাতটা পেছনে এরকম ধরা।
কি আছে, এই কয়েকটা জিনিস এমন অভ্যেস হয়ে যায় না আমাদের, তখন আমি দেখছি আমি নিজেও ঘুরছি, আমার হাতটা কিন্তু পেছনে চলে গেছে। কারণ সৃজিত বলেছিল কয়েকটা জিনিস আমার একদম চাই, যে কারণে যখন ছবিটা রিলিজ হয়, আমি এটা অনেস্টলি বলছি, মানুষজন দুটো কারণে ছবিটা দেখতে গেছে। একটা সুভাষ বোস, নেতাজি, গুমনামি, লোকে দেখতে গেছেন কিভাবে সৃজিত মুখার্জিকে কুচি 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 করে কাটবেন, আর কোথায় কোথায় প্রসেনজিতের দোষ ধরবেন। প্রসেনজিতের সাহস এতটা বেড়ে গেছে যে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস করছেন। কিন্তু আপনাকে বিশ্বাস করুন, এটা আমি ঈশ্বর বিশ্বাস করি, আমি আমার দর্শককে বিশ্বাস করি, আমি কিন্তু দেখেছি 90-80 ভাগ 85 ভাগ লোক, একটা দুটো হয়তো কোনো জায়গায় কেউ কিছু বলেছেন, আদারওয়াইজ সবাই বলেছে আমরা মনে হচ্ছে বড় স্ক্রিনে একটা ডকুমেন্টারি দেখছি। মানে সেইটাই কিন্তু আমার অ্যাজ এন একটা চ্যালেঞ্জ ছিল, যে ও আমাকে সুভাষ বোসকেও বারবার নিয়ে এসছেন বিভিন্ন রকম ভাবে একটা ডকুমেন্টারির মতো, আমাকে তার জায়গাটাকে সেটাকে খুব বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। তো সেখানটা সবার সাহায্যে, কারণ গল্পটা দুটো দিকে গেছে, একটা অনুজের গল্প গেছে যে এটা নিয়ে রিসার্চ করছে, আর বারবার ফিরে আসছে সুভাষ বোস, গুমনামি, তারা। তো আমার কাছে এটা একটা খুবই কি বলবো গুরুত্বপূর্ণ কাজ, যে কারণে আপনাদেরকে একটু পরে দেখাবো। আমি এখন যেখানে বসে কথা বলছি ঠিক আমার সামনেই, এখানে আমার একমাত্র নেতাজি গুমনামির এই বড় পোস্টারটাই রাখা থাকে, এটাকে আমি এখনো সরাইনি, একদম সামনেই আছে, আমি দেখিয়ে দেবো, এক্ষুনি ঘোরালেই দেখা যাবে। তো যারা আমার অফিসে আসেন, আমার কাছে আসেন, তারা দেখেছেন, জানেন। সো দেখাও না, একটু দেখাও না বুম্বাদা। আমার ঘরে দুটো জিনিস রাখা থাকে, আমি যেখানটা বসি ওখানে একটা আমার থাকে, আমার খুব প্রিয় একটা ছবি অবশ্যই লালন, আর একটা থাকে আমার ঠিক সামনে, এটা আমার সামনেই আছে, আমি জানি না কতটা দেখাতে পারবো, দেখানো যাচ্ছে? হ্যাঁ, এটা একদম আমার সামনে, এটা আমার সামনে থাকে, এটা আমার সামনে থাকে একদম। সো অ্যাক্টরদের না লাইফের কিছু কিছু কাজ ঠিক মানে হয় না, থেকে যায়, সেটা চ্যালেঞ্জ হতে পারে, যাই হতে পারে। নিঃসন্দেহে গুমনামি, সুভাষ বোস এবং গুমনামি ছবিটা ইটসেলফ, আমি বারবার বলেছিলাম যখন রিলিজের আগে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে, যে এই সিনেমাটা কিন্তু আজ থেকে 25 বছর পরেও, যখন এই কাটাছেঁড়া তো শেষ হবে না, যেটা অনুজরা শুরু করেছে, এই অপারেশনটা চলতে থাকে, এই অপারেশন যতবার এবারে হবে, এই গুমনামি ফিল্মটা উইল বি আ রেফারেন্স, ইট ইজ জাস্ট নট আ ফিল্ম, এটা একটা কথা অ্যাড করতে পারি কি এখানে? স্যার নিশ্চয়ই স্যার। না না স্যার, বুম্বাদা আপনার উপরে কিছু বলেন না, আপনার খালি একটা অন্য দিকের পার্সপেক্টিভটা আমরা দিচ্ছি অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ অ্যান অ্যাক্টর, আপনি ক্যারেক্টারটা প্লে করেছেন, আপনি সেই পার্সপেক্টিভ থেকে বলছেন। আমরা যারা অন্যদিকে বসে দেখেছি আপনাকে দিনের পর দিন মেকআপ ভ্যানে যেতে, মেকআপ করে বেরিয়ে আসতে, চোখের সামনে চলে বেড়াতে, ঘুরে বেড়াতে, কিন্তু এটাও ঘটনা, আমি যেটা বলছি সেটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হবে, অনেকের ভালো লাগবে না, অনেকে শুনতে ভালো লাগবে না, যে শুধু নেতাজি সুভাষচন্দ্র নিয়ে একটা মুভি, বা এটা অনুজ আর আমার দুজনেরই মত এবং আমরা একমত এই ব্যাপারে, শুধু নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে একটা মুভি বা একটা সিরিয়াল করলে যতটা জনপ্রিয় হতো, এখানে সৃজিত এবং বুম্বাদা একসঙ্গে এসে যে কাজটা করেছে, দ্যাট হ্যাজ টেকেন দ্য হোল ওয়ার্ক টু আনাদার লেভেল। বুম্বাদাকে ক্যারেক্টার প্লে করা নিয়ে অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছে, আমাদেরও শুনতে হয়েছে, অ্যান্ড যতটুকু আমাদের পক্ষে সাধ্য আমরা ডিফেন্ড করেছি এবং এক্সপ্লেন করতে চেষ্টা করেছি। বাট আই থিঙ্ক কারোরই কিছু আর এক্সপ্লেন করার বা ডিফেন্ড করার কোনো প্রয়োজন নেই। আফটার দ্য মুভি হিজ অ্যাক্টিং হ্যাজ স্পোকেন ফর এভরিথিং, অ্যান্ড দের ইজ নাথিং মোর টু সে অ্যাবাউট ইট। কিন্তু দিস টু পার্সনস কামিং টুগেদার, পিকিং আপ, এই যে একটা ইস্যু নিয়ে এটাকে লোকের সামনে নিয়ে আসা, আমরা বই লিখি, আমরা লেকচার করি, সোশ্যাল মিডিয়াতে নানা রকম তর্ক বিতর্ক করি, সেটা অনেক লোকের কাছে পৌঁছয়, কিন্তু এই যে এক ঝটকায় যে দুজন একদম মানে ওপর স্তরে একদম টপ লেভেলে দুজন এসে একটা ইস্যুকে, হাইলি কন্ট্রোভার্সিয়াল ইস্যুকে সুন্দরভাবে সহজবোধ্যভাবে লোকের কাছে যে নিয়ে যাওয়া, সেটা যেভাবে ছড়িয়েছে, সেটা যে ইম্প্যাক্টটা এনেছে, সেই ইম্প্যাক্ট কিন্তু অনেক বছরের কাজেও আসে না। আমরা সেটা বহু বছর ধরে, আমরা ধরুন এই যে তো জুতো ঘষছি প্রায় 15-20 বছর হয়ে গেল, কিন্তু এই একটা সিনেমা এসে যেভাবে একটা বন্যার মতো এসে একটা ধাক্কা দিয়ে লোককে মানে অ্যাওয়ারনেস যেটা জাগিয়েছে, সেটা কিন্তু
অন্য কোনোভাবে আমার মনে হয় না এত কুইকলি এবং এত ইম্প্যাক্টফুলি সম্ভব হতো। আমি আর একটা কথা একটু অ্যাড করি, থ্যাংক ইউ চন্দ্র, বাট আমি একটা কথা একটু অ্যাড করতে চাই এই জায়গাটায়। সেখানে হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন, এই ছবিটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি, এখানে সৃজিতের এই মুভমেন্টটা অ্যাজ এ ফিল্ম মেকার, একটা বড় জেনারেশন না যারা আমরা এখানে বসে কথা বলছি, আমি ইনফ্যাক্ট অনির্বাণ আমাদের থেকে অনেক ছোট, আমি ওদের জেনারেশনটাকে ধরেই বলছি, আমরা সুভাষ বোস নিয়ে কিন্তু অনেক কনসার্ন, আমরা জানি, পড়েছি, কাগজে পড়েছি, কেউ কেউ হয়তো খুব প্যাশনেট, কিন্তু নেতাজি সুভাষ বোস নিয়ে সবাই আমরা প্যাশনেট। বাট আপনি যদি বিশ্বাস করুন, আমার 15 বছরের ছেলে, তার কাছে সুভাষ বোস কিন্তু একজন লিডার। আমরা তাদেরকে কিন্তু এই যে জেনারেশনটার কাছে, তাদের কাছে কিন্তু আমরা সেইভাবে এখন আর পৌঁছাতে পারি না। তাদের কাছে হি ইজ জাস্ট আনাদার হিরো। আমাদের সময় যেরকম ছিল, হি ইজ দ্য হিরো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্কুলের বাচ্চারা, তার বাবা মারা নেতাজি সুভাষ বোসের সম্পর্কে জানা, এটা একটা বিশাল জায়গা তৈরি করেছে এই গুমনামি ছবিটা। কারণ শুধুমাত্র বড়রা যাননি, মানে বাবা মারাও তাদের ছেলে মেয়েদের নিয়ে গেছে টু নো। ইউসি আমি সবসময় বিশ্বাস করি, যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে বলি, যে কোনো দেশে বলি, যে কোনো ইন্ডাস্ট্রিতে বলি, আগে আমার পূর্বপুরুষরা কি করেছে তাদের সম্পর্কে জানাটা খুব প্রয়োজন। এখানেও কিন্তু গুমনামি একটা বড় রোল প্লে করেছে, কারণ সিনেমাতে একটা এন্টারটেনমেন্টের একটা ভ্যালু আছে। এটা 2.5 ঘন্টার মধ্যে একটা ধরুন 14 বছরের ছেলে বা 15 বছরের ছেলে সিনেমাটা দেখতে গিয়ে নানান প্রশ্ন তার মধ্যে যখন জাগছে, সে ফিরে এসে তার বাবা মাকে কিন্তু প্রশ্নগুলো করছে সিনেমাটা দেখে। কারণ এই প্রশ্নগুলো সবসময় সিলেবাসে হয়তো নেই, বা আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমরা সারাক্ষণ এইটাই প্রশ্ন, কিন্তু একটা সিনেমা যেটা কিন্তু সারাক্ষণ দেখার পরে সে তার বাড়িতে এসে এটা নিয়ে রিসার্চ করছে, গুগল করছে, সে খুলছে, সে প্রশ্ন করছে। সো ওয়্যার আমি আবার বলার চেষ্টা করছি, একটা নতুন জেনারেশনের কাছে যে ইস্যুটা নিয়ে সবাই আমরা এত বছর ধরে কথা বলছি, আর একটা প্রজন্মের কাছেও কিন্তু পৌঁছে গেল এই সিনেমাটার থ্রুতে। এবং কোনো ফিল্ম অ্যানালিস্ট এটা আগে থেকে দেখতে পাক বা না পাক, বুঝতে পারুক বা না পারুক, অন্তত কিছু লোক বুঝতে পেরেছিলেন যে এর ইম্প্যাক্টটা হতে যাচ্ছে। সেটা আমরাও অতটা বুঝতে পারিনি, আমরা টেনশন আমাদেরও ছিল, আমরাও কনসার্ন ছিলাম কি হতে যাচ্ছে, কিন্তু একটা ছোট গোষ্ঠী কিন্তু খুব শিওর ছিল যে এই ইম্প্যাক্টটা হতে যাচ্ছে, এন্ড দ্যাট ওয়াজ দ্য বোস ফ্যামিলি। আমার মনে হয় আমাদের সিনেমার দিক দিয়ে দেখতে গেলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমরা উই আর এবল টু মেক ইট, মানে আমরা অতই রেসপন্সিবলি নিজেদের কাজটা করতে পেরেছি। ইট ইজ এ টিম ওয়ার্ক, যেটাকে এতটা হয়তো মানে যার ইফেক্টটা হয়েছে লোকেদের উপরে। এন্ড যেটা আপনি বললেন এক্ষুনি, যে ঘরে গিয়ে বাচ্চা বাবাকে জিজ্ঞেস করছে, সেখানে বাবাকেও বুঝে বলতে হবে। সো দ্যাট ইজ সামথিং ভেরি গুড, কি ঘরে এসে ওটাকে জানার আরো আগ্রহটা বাচ্চাটার মধ্যে এসেছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ আর মানে towards the good. আমি আরো একবার চন্দ্রচূড়ের কাছে যাই। চন্দ্রচূড় এবং সৃজিত, এতে কয়েকটা মানে কিছু অংশ ইউপিতে শুট হয়েছে। তো ইউপিতে শুট করতে গিয়ে কিছু আলাদা, মানে বাংলার বাইরে কিংবা কোনো এক্সট্রা পারমিশন কিংবা ওইসব জায়গাগুলোতে গিয়ে শুট করতে আপনাদের কিরকম কি কি চ্যালেঞ্জেস এসছে, কিংবা একটু এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন। আচ্ছা, আমি ছোট করে একটু বলে দিই, তারপর সৃজিত ইউ টেক ইট ফ্রম দেয়ার। শুটিং করার কি অভিজ্ঞতা আছে, দ্যাট সৃজিত উইল বি এবল টু টেল ইউ বেটার। হি বাংলায়, পশ্চিম বাংলায় শুট করেছে, তারপরে উত্তরপ্রদেশে গেছে। ডিফারেন্স কি আছে দ্যাট আই ক্যানট সে, বাট উত্তরপ্রদেশে যখন when you enter this zone, the ফৈজাবাদ, অযোধ্যা, লখনৌ zone, and you ইতিহাসে যখন আপনি ফিরে যাচ্ছেন, এই পার্টিকুলার এই সময়টা জাস্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে খুব ইন্টেন্স পলিটিক্স চলছে ওখানে। there is a very strong group which is against the Nehru clan. সেখানে লখনৌতে এরা খুব স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি সেখানে গুমনামি বাবা ভগবানজির সঙ্গে একটা তাদের স্ট্রং লিঙ্ক তৈরি হয়েছে। আজকে বসে শুনতে এগুলো গল্প কথা মনে হলো, in those days these things were very real. And this man in hiding, in cover ইনি ঘুরে বেড়াচ্ছেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, আজ এখানে আছেন, কাল ওখানে যাচ্ছেন। And ধীরে ধীরে ওভার দ্য নেক্সট 60 years, ধরুন 50-এর মাঝামাঝি থেকে আমরা কথা বলছি,
over the next 50, 60, 70 years. এই যে গল্প, যে ইতিহাস, যে কথা, এগুলো ধীরে 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 বেরিয়েছে, this has made the entire administration, যে পলিটিক্যাল পার্টি হোক, very cagey, very sensitive about it. প্রথমেই যেটা হয় যে the first reaction which we got to hear যখন পারমিশন আনার জন্য শক্তি সিং, যার বাড়িতে ভগবানজি লাস্ট ছিলেন, when he went, গুমনামি বাবার নাম শুনেই the district magistrate said ke we'll think about it, এখন না, but কিসের বেসিসে হচ্ছে, what is it, script, give us the script. He asked for the script, which is unheard of. He asked for conundrum, a copy of conundrum holo. So they kept dilly-dallying. And it was a very, very difficult job. Probably Shakti Singh এর মধ্যে একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল বলে ফাইনালি পারমিশন আনা হয়েছে, বাট অনেক ঘুরতে হয়েছে এগুলো। বাট দিস থিং, বাকি যারা অন গ্রাউন্ড, যারা ভগবানজির সঙ্গে, গুমনামি বাবার সঙ্গে জড়িত ছিলেন, they all came forward very, very spontaneously. They were very happy that this thing was happening. যে যেভাবে পেরেছে সাহায্য করেছে, সাহায্য করতে চেয়েছে, সবাই এগিয়ে এসেছে. They all wanted to play a positive part in it. They wanted to contribute. Even those who got associated later, যেমনি যে লাইন প্রডিউসার যিনি ছিলেন, ইকবাল যে ছিল, he came through the recommendation of a very close friend who is pretty influential in Lucknow. So, while there was an official kind of, at the official level, there was some sort of suspicion, some sort of apprehension যে কি হতে যাচ্ছে, কি দেখা যাচ্ছে, এরা ভয় একটা জায়গায় থাকে যে is he going to show that conclusively that গুমনামি বাবা আর নেতাজি the same person. এই ভয়টা এক জায়গায় বরাবর ছিল. And we could see that in the administration, in their reaction, in the way they did. But অন্যদিকে at the level of common people, they were extremely spontaneous, extremely helpful, and they always stepped forward. That is, I mean, in nutshell, আমাদের তরফ থেকে যেটা আমরা বাইরে থেকে যা দেখেছি, that was our experience. Now, Srijit as a director who was leading the whole thing. হ্যাঁ, তো আমি এতক্ষণ অনেকগুলো বক্তব্য শুনছিলাম, সো আমি মেন্টালি সেগুলো রিয়াক্ট করছিলাম। সো সেগুলো আমি ছোট ছোট করে একটু বলে নিই, বিকজ নাহলে আমি এই প্রশ্নের উত্তরে আসার আগে দুটো জিনিস আমি বলতে চাইছি। একটা হলো বুম্বাদার এই যে বক্তব্যটা, এটা খুবই ঠিক বক্তব্য, যে প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন যে কিভাবে ছবিটাকে ধ্বংস করা যায়, সাবোটাজ করা যায়, কাটাছেড়া করে একদম শেষ করে দেওয়া যায়। এবং সেই যুদ্ধটা, দ্যাট ওয়াজ অ্যান আপহিল টাস্ক, বিকজ মানে আমার এরকম মনে আছে, আমার পোস্ট প্রোডাকশন করতে করতে প্যারালালি আমার রাত্রে উকিলের সঙ্গে বসে সুপ্রিম কোর্ট আর মানে কলকাতা, মানে ভারতবর্ষের যাবতীয় হাইকোর্টে যাবতীয় ইনজাংশন বা সিনেমা জড়িত যা যা ভার্ডিক্ট আছে সেইটা নিয়েও পড়াশোনা করতে হয়েছে। সো দ্য রিসার্চ ওয়াজ নট অনলি হাউ টু মেক আ ফিল্ম, the research was also how to protect your film once you have made it, and how to protect your film from stifling, from gagging by very, very influential people. Bose family কথা তো উঠলই, সেই পাবলিক ডিবেটটা তো প্রচন্ডই, অলমোস্ট acquired an iconic status. এছাড়া not only Bose family, there are various factions, some left-leaning factions. আসলে কি প্রবলেমটা নীলাঞ্জনা, সেটা হলো যেটা, এবার আই উইল লিঙ্ক দিস টু অনির্বাণ যেটা বলছি, যে সিনেমা অফ পার্সপেক্টিভ। এবার আমি আমার একটা নিজস্ব পলিটিক্স আছে, সেটা লেফট লিবারেল হতে পারে, সেটা সেন্ট্রিস্ট হতে পারে, সেটা দক্ষিণপন্থী হতে পারে, যাই হোক। কিন্তু এমন কোনো প্রশ্ন তোলা যেটার থেকে এমন কিছু সাব প্রশ্ন উঠবে বা কাউন্টার প্রশ্ন উঠবে যেটা মাইট শেক মাই পলিটিক্যাল ফেথ বা মাইট গো এগেইনস্ট মাই পলিটিক্যাল ফেথ, এইটা এই দেশে কিন্তু মানুষ ইউজুয়ালি টলারেট করে না বা করে না, মানে ভয় করে না বা টলারেট করে না। প্রচুর হ্যাপা, প্রচুর ঝামেলা, প্রচুর রোড ব্লক, এই যেরকম চন্দ্রচূড় বলছিল যে মানে whether it's a right oriented body or administration or it's a left oriented
or it's a separate different party altogether. নেতাজি, গুমনামি বাবা, রাশিয়ান থিওরি, প্লেন ক্রাশ ইত্যাদি ইত্যাদিতে যে কোনো কিছু মানুষ প্রথমে একটু সন্দেহর চোখে দেখে যে কি বলবে ফাইনালি, বোমাটা কি হবে, মানে বোমাটা কি ফাটবে, মানে ও কি এটাই বলবে বা ওটাই বলবে। মানুষ যেটা বুঝতে পারেন না যে একটা সিনেমা সে যদি 16টা থিওরি দেখায় একজন একটা একটা কিছু নিয়ে, তাহলে সেই 16টা থিওরি তাকে দেখাতে হবে। সেই দেখানোটা মানে কিন্তু এটা বলা না যে সেটাই ঠিক, তার দেখানোটা মানে এইটা বলা যে এটাও হতে পারে। এবং সিনেমাটার যে হিরো, ধরুন আমি চন্দ্রচূড় এবং অনুজের একটা বায়োপিক বানাচ্ছি, এবার আমি যদি তাদের বায়োপিক বানাই, তাহলে তাদের বিশ্বাসটা অবভিয়াসলি তাদের কাউন্টার বিশ্বাসটা যেমন দেখাতে হবে, তাদের বিশ্বাসটাও দেখাতে হবে, এবং সেই বিশ্বাসটা তাদের বিশ্বাস। বক্তব্য হচ্ছে যে এই যে প্রশ্নগুলো করা বা এই বিশ্বাস নিয়ে আলোচনা করা, সেটা কোথাও একটা গিয়ে যখন আমার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ঘা পড়ে, তখন তথাকথিত লিবারালরা খুব একটা লিবারাল থাকেন না, সেটা আমি দেখেছি। তখন ব্যাপারটা আর কি সবটাই এক হয়ে যায় আর কি, মানে যে আমি এই প্রশ্নগুলো করতে দেবো না, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তুমি করছো কারণ তুমি এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাই জন্য তুমি এই প্রশ্নগুলো করছো। এটা নয় যে আমি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আমার মনে এই প্রশ্নগুলো উঠছে এবং আমি চাই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হোক। এই জাস্ট চাওয়াটা, যেইটার কথা অনির্বাণ বলছিল, যে পার্সপেক্টিভ অর দ্য উইল ফর কোয়েস্ট, এই চাওয়াটা গুমনামির সবচেয়ে বড় অস্ত্র, এবং এই চাওয়াটা আমার সবচেয়ে বড় পাথেও ছিল এই লড়াইটা লড়ার পেছনে। সেখানে হয়তো তাতে আনকমফোর্টেবল প্রশ্ন উঠবে, তাতে এই প্রশ্ন উঠবে যে আচ্ছা তাহলে কি নেতাজি সিঙ্গাপুরে থাকাকালীন রামকৃষ্ণ মিশনে যেতেন? ও আচ্ছা, আমি তো কোথাও তাহলে মেলাতে পারছি না, এই রঙের সাথে ওই রং তো মিলছে না, ওই রঙের সাথে আবার ওই রংটা মিলছে না, ওই রঙের সাথে আবার এই রংটা মিলছে না, এরকম নানাবিধ আনকমফোর্টেবল কোয়েশ্চেন্স উঠে আসছে। কিন্তু instead of running away from questions, Gumnami took on those questions and to the best of its capability tried to answer them. Obviously did not reach any conclusion, it was never meant to reach any conclusion, it never sought to reach any conclusion, but in the true spirit of research it tried to raise some question যেটা কিছু লোক চেষ্টা করেছিল দম বন্ধ করার, তারা পারেননি অবভিয়াসলি, মানুষটা একটু জেদি হয়তো তার জন্যই পারেনি। কিন্তু দ্য পয়েন্ট ইজ, এই জায়গায় কিন্তু গুমনামির আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস। এইবার গুমনামি শুধু সিনেমা হলে যে মানে রেকর্ড ব্রেকিং ব্যবসা করেছিল, প্রচুর মানুষ, রেকর্ড সংখ্যক মানুষ দেখেছিল পুজোর সময়, তা নয়। তারপর যেটা হয়েছে, গুমনামি অ্যামাজন প্রাইমে এত সাকসেসফুল হয়েছে যে অ্যামাজন প্রাইম গুমনামি রিলিজের আগে গোটা শহর হোর্ডিং এ ভরিয়ে দিয়েছিল। মানে সিনেমার সময় অত হোর্ডিং পড়েনি হয়তো, যতটা অ্যামাজন প্রাইমে গুমনামি প্রিমিয়ারের হোর্ডিং পড়েছিল। আই রিমেম্বার কামিং ব্যাক টু কলকাতা ফ্রম সামওয়্যার এন্ড আই ওয়াজ লাইক, এই সিনেমাটা কি আবার ওরা রিলিজ করলো, মানে এত হোর্ডিং কেন? ইট ওয়াজ বিকজ অ্যামাজন ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। এবং এটা মাথায় রাখতে হবে যে একই সাথে 200টা দেশে ইউনো অ্যামাজন প্রাইমের মাধ্যমে গুমনামি রিচড, অ্যান্ড গুমনামি এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের মনে যে প্রশ্ন তুলছে বা নানান মানুষের মনে যে প্রশ্ন তুলেছে, প্রশ্নটা তোলার ক্ষেত্রে অ্যামাজনের কিন্তু একটা বড় হাতও আছে, শুধু থিয়েট্রিক্যাল রিলিজ নয়। তো এটা আমার আরেকটা পয়েন্ট ছিল। ফাইনালি কামিং টু দ্য লজিস্টিক question of shooting in UP, definitely there were challenges. First of all, the temperature, এবং ইনহিউম্যান একটা গরমের মধ্যে আমরা শুট করেছি, এবং তার মধ্যে আমরা তো তাও ঠিক আছে, নিজে ভদ্রলোক বসে মুচকি মুচকি হাসছেন, তার মুখের ওপর একটা 3 কিলোমিটার মোটা মেকআপ ছিল, যেটা তুলতে 1.5 ঘন্টা এবং লাগাতে 1.5 ঘন্টা লাগতো। আমার মনে আছে সেই মেকআপটার নিচে ঘাম জমে একটা থলের মতো হয়ে যেত, যেটা প্রত্যেকদিন শুটিং করার পর যখন মেকআপটা খোলা হতো,
সেটাকে নিংড়ে মোটামুটি হাফ বালতি ঘাম বেরোতো। সো এরকম একটা অমানসিক পরিস্থিতিতে যে নিজে ভদ্রলোক পাঠ করেছেন, যে পাঠ করার পর ওনার সবচেয়ে বড় নিন্দুকরাও কিন্তু চুপ করে গেছিল এবং বলতে বাধ্য হয়েছিল যে না, আমরা সত্যি উই হ্যাড রিটার্ন হিম অফ, কিন্তু হি ইজ আউটস্ট্যান্ডিং অ্যাজ নেতাজি স্ট্রোক গুমনামি বাবা। সো সেইখানে একটা আই উড হ্যাটস অফ টু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফর দ্যাট। ইটস আই থিঙ্ক ওয়ান অফ হিজ মোস্ট মানে কি বলবো ফিজিক্যালি এক্সক্রুশিয়েটিং এবং ডিমান্ডিং পারফরমেন্সেস। এবং তবে হ্যাঁ, বাকি ইউনিটরাও প্রচন্ডই নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তার মাঝখানে পারমিশন নিয়ে লাস্ট মোমেন্ট যা হয়, কিছু পারমিশন পেয়েও পাওয়া যাচ্ছে না, সেখানে অন্য কিছু কন্ডিশনস দেওয়া হচ্ছে, সেগুলোকে ফুলফিল করে আবার নতুন করে পারমিশন নিতে হচ্ছে। তো এরকম নানাবিধ ব্যাপার স্যাপারও হয়েছিল ঠিকই। কিন্তু একটা কথা নীলাঞ্জনা, there is something about real locations. I'll tell you what, আমি একটু ডাইগ্রেস করব। আমি জাতিস্বর বলে একটা ছবি বানিয়েছিলাম কবি গানের ওপর কবিয়ালদের নিয়ে, মানে একটা ট্র্যাক ছিল কবিয়ালদের নিয়ে। সেখানে আমি শোভাবাজার রাজবাড়িতে শুট করছিলাম একটা সিকোয়েন্স বিটুইন, ইটস আ ক্লাইম্যাক্স, ইটস আ ডুয়েল বিটুইন অ্যান্টনি ফিরিঙ্গি এন্ড ভোলা ময়রা। সেখানেও নিচে ভদ্রলোক ছিলেন, উনি ম্যাক্সিমাম ঐতিহাসিক মুহূর্তের শরিক। তো খরাজদা ওয়াজ প্লেইং ভোলা ময়রা, বুম্বাদা ওয়াজ প্লেইং অ্যান্টনি। ওই শোভাবাজার রাজবাড়িতেই 150 বছর আগে ওই ডুয়েলটা হয়েছিল, ওইখানে, মানে ওই স্পটে, মানে ওই অ্যাকচুয়াল স্পটে যেখানে আমি দাঁড়িয়ে 400 জন না 300 জন জুনিয়র আর্টিস্ট নিয়ে হিমশিম খাচ্ছিলাম, এবং বুম্বাদা এবং খরাজদা সবাইকে নিয়ে আমরা শুট করছি, এবং ওইখানে দাঁড়িয়েই কিন্তু অ্যান্টনি এবং ভোলা ময়রা ডুয়েলটা হয়েছিল। তো আমি যখন শুট করছিলাম, চারিদিকে ওপরে যে শোভাবাজার রাজবাড়ির যে ওপরে যে দোতলার যে সেকশনটা, আমার না সিরিয়াসলি মনে হচ্ছিল ওখানে লাইন দিয়ে ওরা সবাই দাঁড়িয়ে আমাদের দেখছেন। মানে আই ফেল্ট ইট, আই অ্যাকচুয়ালি ফেল্ট ইট। এবং দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ এ রিয়েল লোকেশন। সো সিমিলারলি আমি আনফর্চুনেটলি ভাওয়াল সন্ন্যাসীর প্রাসাদে শুট করতে পারিনি। আমি ইনফ্যাক্ট খোঁজও নিয়েছিলাম বাংলাদেশে, তখন ইট হ্যাড অলরেডি বিন কনভার্টেড ইনটু আ গভর্নমেন্ট অফিস আর কি, তাই জন্য আমাদের ওটা অন্য জায়গায় চিট করতে হয়েছিল। কিন্তু যখন অনুজ এবং চন্দ্রচূড় আমাদের সেই ঘরটা নিয়ে গেল, যে ঘরটা গুমনামি বাবা বসতেন, কিংবা সেই জায়গায় নিয়ে গেল যেখানে উনি থাকতেন বা ছিলেন, সত্যি বলছি আমার কিন্তু রেকির সময় গায়ে কাটা দিচ্ছিল। আর শুটিং এর সময় যখন এই মানুষটা এবং সোমনাথ কুন্ডুর নাম আমি করতে চাই বিশেষ করে, অসাধারণ মেকআপের কাজ করেছেন যিনি গুমনামিতে। সোমনাথ যখন তার মেকআপের ম্যাজিক নিয়ে এই মানুষটাকে তৈরি করে দিচ্ছিলেন, এবং এই মানুষটা যখন সেই অঞ্চলেই ঘুরঘুর করছিলেন যেখানে উনি এক সময় ঘুরঘুর করতেন। এবং আমি যদি এক মুহূর্তের জন্য ধরেও নিই যে গুমনামি বাবা নেতাজি ছিলেন না, যদি ধরেও নিই, গুমনামি বাবা এমন একজন এনিগম্যাটিক মানুষ ছিলেন যার চোখে মানুষ চোখ রাখতে পারতেন না, বা যার সাথে কথা বলতে গেলে মানুষ প্রবলেমে পড়ে যেতেন, যার অগাধ বিচরণ ছিল, মানে সামরিক জ্ঞান থেকে শুরু করে স্ট্র্যাটেজিক, রাজনৈতিক, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলসফি, রিলিজন। তো এরম একটা মানুষ, ধরে নিলাম নেতাজি নন, কিন্তু এরম যে একজন মানুষ, রক্ত মাংসের মানুষ এখানে ছিলেন, ঘোরাফেরা করতেন, তো সেইটা ইন ইটসেলফ ওয়াজ আ ভেরি ইন্সপায়ারিং, ভেরি ভেরি ইন্সপায়ারিং ইনসিডেন্ট। এবং আমার মনে আছে একটা জায়গায় আমরা লখনৌয়ে বাইজাল যে চশমার দোকান, যেখান থেকে গুমনামি বাবা মানে চশমা ঠিক করাতে যেতেন, যে সিকোয়েন্সটা আছে, সেই বাইজালে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সেদিন রাত্রে শুট করার সময়। অনেকক্ষণ গল্প হয়েছিল সেই মালিকের সঙ্গে, এবং সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটা জানতে পারি যে ওই দোকান থেকে গান্ধীজিও চশমা নিতেন। এবার
সেই সেই সেইটা জানতে পারার পর ইমিডিয়েটলি আমার স্ক্রিপ্টে দুটো লাইন আসে, একটা সিকোয়েন্স আছে স্ক্রিপ্টে যেখানে গুমনামি বাবা বলছেন যে মানে মানে ওই দোকানের মালিক বলছেন যে আপনি কি এখান থেকে চশমাটা বানাবেন, কারণ গান্ধীজিও কিন্তু এখান থেকে চশমাটা বানান। এবার উনি বলছেন যে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু আমরা চশমাটা এক জায়গা থেকে তো বানাতেই পারি। সো এই লাইনটা আমার মাথায় এসেছিল ওই ওই ঘটনা থেকে, যেখানে আমি অ্যাকচুয়ালি বাইজালে দাঁড়িয়ে বাইজালের মালিক আমায় বলছে যে গান্ধীজিও এখান থেকে চশমা করতেন। ইনফ্যাক্ট হি শোড মি দ্য স্পেক্স। ইনফ্যাক্ট চন্দ্রচূড় একটা আমার ছবিও তুলেছিল, আমার মনে আছে সেই যে সেই চশমা পরা অবস্থায় একটা ছবিও তুলেছিল। সো বিহাইন্ড দ্য সিন এরকম অনেক গল্প আছে, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। এটা যে কোনো ছবির ক্ষেত্রেই হয়, কিন্তু গুমনামির ক্ষেত্রে প্রত্যেকটা গল্পের পেছনে তো 100-150 বছরের ইতিহাস, সংগ্রাম, রক্ত। মানে আমি যদি বলি অ্যাকচুয়াল মুখার্জি কমিশনের শুটিং এর কথা, যেটা যেই মুখার্জি কমিশনটা অ্যাকচুয়ালি মহাজাতি সদনেই হয়েছিল এবং আমরা কিন্তু মহাজাতি সদনেই শুট করেছি, সেটাও কিন্তু রিয়েল লোকেশন। সেখানেই সেই স্টেজেই কিন্তু জাস্টিস মুখার্জি ইনফ্যাক্ট যে টেবিলটা ইউজ করেছিলেন সেই টেবিলটাও আমি ইউজ করেছি ফর দ্য সিকোয়েন্স। সেই মহাজাতি সদনে যখন আমি প্রথম শুট করছি, মহাজাতি সদনে নেতাজির যে ভাষ্যটা, মানে যে লেখাটা, যে উদ্ধৃতিটা, সেইটা এখনো রাখা আছে অবভিয়াসলি শ্বেত পাথরে বাঁধানো অ্যান্ড অল দ্যাট। তো সেইটা সেই জায়গাটার থেকে মুখার্জি কমিশনে ঢুকছে যখন শটটা, এই শটগুলো নেওয়া মানে কোথাও একটা ইতিহাসেরও শরিক হয়ে যাওয়া। সেইটা হতে পারে আমার মনে হয় উই ওয়ার ভেরি থ্রিলড অ্যান্ড ভেরি অনার্ড, এবং কোথাও একটা গিয়ে আমরা ওই মুহূর্তগুলোরও শরিক হয়ে গেছি। একদম। আমরা ইনফ্যাক্ট যখন দেখা যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে, রাইট, এই বাইজলে দাঁড়িয়ে সেদিন রাত্রে ওই ট্রেনের চশমার ছবিটা। সেই অনেক ইন্টারেস্টিং ইনসিডেন্টস। ইনফ্যাক্ট আমরা যখন সাউন্ড চেক করছিলাম তখন চন্দ্রচূড়ও দেখালেন যে ওনার বাড়িতেও যেমন প্রসেনজিৎ-দা এটা দেখালেন কন্ডিশন ছিল মা কালীর ছবিটা। হ্যাঁ, Oh আমি yes, শিবাজিকে yes. বলেছিলাম আমি তোমার জন্য কিচ্ছু করবো না, ওই ছবিটা যদি শুটিং এর সময় না দাও। Yes, yes, তো মানে yes. আমরা সবসময় নিজের সাথে মানে ওটাকে আঁকড়ে ধরে থাকতে চাই, এমনই একটা জিনিস যেটাকে আলাদা হওয়াটা। আচ্ছা, আমরা অনেকটাই অলমোস্ট আমরা শেষের দিকে এসে গেছি। আমার মনে হয় আমাদের এনআরআই বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। ইনফ্যাক্ট সৃজিদা, আপনি যদি ওই ইয়েটা নিয়ে, রিলিফ ফান্ডটা নিয়ে যদি কিছু বলতে চান কি? হ্যাঁ, আমি হ্যাঁ ডেফিনেটলি বলতে চাই। আমি ঠিকই করেছিলাম, আড্ডা শেষের দিকে এলে আমরা সবাই বলবো, বুম্বাদাও বলবেন যে মানে করোনা, মানে বাংলা একটা কথা আছে, গোদের উপর বিষ ফোড়া। সো ওটাই হয়েছে, মানে করোনাতে মানুষ অলরেডি অর্ধমৃত, লকডাউন, করোনা সবকিছু নিয়ে, তার মধ্যে এসছে আমফান, এসে আমাদের বাংলাকে একদম মানে বিধ্বস্ত করে দিয়ে চলে গেছে। মানে লাখ লাখ মানুষ গৃহহারা, সুন্দরবনের অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যে সুন্দরবন অ্যাকচুয়ালি কলকাতাকে বাঁচিয়েছে, কারণ সুন্দরবন না থাকলে বিশ্বাস করুন যে আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলছি না, কারণ কলকাতা বলে কিছু নেই। পুরো ব্যাপারটা একদম ধূলিসাৎ হয়ে যেত যদি সুন্দরবন না থাকতো। সো এই যে বিশাল বিপর্যয়, এইটার জন্য আমরা আপনাদের কাছে আবেদন করছি, প্লিজ আপনারা মুক্ত হস্তে দান করুন, এবং ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে, যেটা লিঙ্ক এই ফ্রেশ রসালো টাটকার পেজে দেওয়া আছে, প্লিজ আপনারা সেই লিঙ্কে গিয়ে প্লিজ ডোনেট এনিথিং, এনিথিং ইজ আ হেল্প রাইট নাও। হ্যাঁ বুম্বাদা, অনির্বাণ, তোমরা একটু বলো। হ্যাঁ, আমার মনে হয় সৃজিত যেটা বললেন যে পশ্চিমবাংলায় অবশ্যই আপনারা জানেন, কিন্তু আমরা খুব কাছ থেকে দেখছি, সত্যি মানে আমাদের আসলে ভাষা নেই কিছু বলার। আমরা এখনো বসে কথা বলতে পারছি, কিন্তু প্রচুর মানুষ আছেন, আমরা জানি, আমাদের মানুষরা গিয়ে সার্ভে করছেন যে বাড়ি তো নেই, ছাদ নেই, খাবার নেই, এবং একটা জায়গা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমার মানে আপনাদের সবার কাছে হাত জোর করে আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে বিনীত অনুরোধ যে যেটা পারেন, যতটা পারেন, সেটাই এখন অনেকটা, আপনারা একটু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এটা
সেই মানুষগুলোর কথা ভেবে যারা আজকে প্রায় লাখ লাখ মানুষ, লাখ লাখেরও বেশি, তারা কবে যে তাদের বাড়ি ফিরে পাবেন, তারা কিভাবে যে খাচ্ছেন, কিভাবে যে থাকছেন, এবং জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এই মানুষগুলোর কথা ভেবে যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, এটা আমাদের কলকাতা নয়, পশ্চিম বাংলার জন্য ইটস ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইম উই হ্যাড এভার সিন। সো প্লিজ আপনারা একটু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আপনারা নিজেদের সঙ্গে থাকুন। অনির্বাণ? হ্যাঁ, না, সৃজিত দা যা বললেন এবং গুম্বাদা যা বললেন একদম সেটাই অর্থ। আপনাদের সবাইকে আমিও মানে সকলেই আমরা টিমের হয়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখুন, আমাদের বাইরেটা ভেঙে গেছে, আমাদের এখন ভেতরটা ছাড়া আর কিছু নেই। সেটাও যদি ভেঙে যায় তাহলে আর আমরা একদিনের জন্যও চলতে পারবো। ফলে তো আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমরা যদি এইটা পেরিয়ে আসতে পারি, আমরা যদি উঠে দাঁড়াতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা এখন একটা নতুন শক্তি হিসেবে আবার উঠে দাঁড়াবো। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা এই 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 ফান্ডে যতটা নিজেদের সামর্থ্য মতো সাহায্য করুন, এই ফান্ডে পাশে থাকুন, এই বলবো। আর আমিও আরেকবার বলে দিতে চাই, আমাদের স্ক্রিনে নিচে লিঙ্কটা দেওয়া আছে, তো আপনারা ওই লিঙ্কের থ্রু দিয়ে নিজের কন্ট্রিবিউশনটা এই ফান্ডে দিতে পারেন। আর কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। আচ্ছা, আড্ডাটা মোটামুটি ভালোই চলছে, শেষের দিকে যদিও এসে গেছে, কিন্তু আমরা একটু এক্সটেন্ড করতেই পারি। আমার একটা প্রশ্ন অনির্বাণকে দিয়ে একটু শুরু করব, এই সিনেমাটার টেক অ্যাওয়ে যদি কিছু বলতে হয়, মানে নাটশেল, যে এটা করে কি মানে আমাদের টেক অ্যাওয়ে হবে, আপনাদের সবার কাছ থেকে একটু আমি শুনতে চাই। হ্যাঁ, এই সিনেমাটার টেক অ্যাওয়ে আমি, হ্যাঁ, এটা আমাকে, আমার কাছে টেক অ্যাওয়ে হচ্ছে যে আমাকে এটা অভিনেতা হিসেবে প্রভূত পরিচয় দিয়েছে। মানে একটা বিরাট সংখ্যক মানুষের কাছে, অন্য ভাষাভাষীর মানুষের কাছে, শুধুমাত্র বাঙালি মানুষের কাছে নয়, বিভিন্ন ভাষাভাষী বা ভারতীয় অডিয়েন্সের কাছে এই ছবি আমাকে একটা পরিচয় দিয়েছে, এবং বাঙালিদের কাছে তো বটেই। মানে গুমনামি ছবির আগে, প্রেক্ষাগৃহে যাওয়ার আগে আমার পরিচিতি এবং গুমনামি যাওয়ার পর, মানে গুমনামি রিলিজ হওয়ার পরে আমার পরিচিতির মধ্যে অনেকটা ফারাক। আর আমার কাছে একটা খুব বিশেষ বিশেষ ওকেশন এই ছবিটা, সেটা হচ্ছে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি নাম ভূমিকায় অভিনয় করছেন, তিনি সেই ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন, সেই ছবিতে আমিও অনেকটা সময় জুড়ে পর্দায় আছি। এটা আমার কাছে একটা প্রায় ইতিহাসের সঙ্গে, মানে সুভাষ বোস যদি এক ইতিহাস হয়, তাহলে বাংলা সিনেমার একদম মানে চলমান ইতিহাসের সঙ্গে আরেকটা চলা বলা যেতে পারে আর। তো এই দুটো আমার ব্যক্তিগতভাবে খুব বড় প্রাপ্তি গুনলাম। প্রসেনজিৎ, আপনার কি বলার আছে এই বিষয়ে? দেখুন, আমি আমার নিজের প্রাপ্তির জায়গায় কি বলবো, আমি প্রথম কথা আগেই শুরুতেই যেটা বলেছি যে একজন অভিনেতা হিসেবে খুব মানে হয় না, ঈশ্বরের আশীর্বাদ বলি, আমার মার আশীর্বাদ বলি, আমার দর্শকদের আশীর্বাদ বলি, একজন শিল্পী যে এই ধরনের একটি চরিত্র এবং এই ধরনের একটি চরিত্র এবং এরকম একটা সাবজেক্ট, এরকম একটা ক্যানভাস, একজন ডিরেক্টর যার সাথে আমি প্রচুর কাজ করেছি, এরকম একটা যে কাজ আমার কাছে কখনো আসতে পারে, এটাই আমার কাছে স্বপ্ন ছিল। মানে এটা স্বপ্নে তো কোনোদিন ভাবিনি এরকম কিছু হবে, হতে পারে। এটা পাওয়াটা ইটসেলফ আমার কাছে একটা বড়, কি বলবো, আমি এটা ব্লেসিংস বলি। আর সেটাকে আমরা এজ এ টিম উতরে দিয়েছি, আমি কথাটা বলবো 100% আমি কখনোই বলি না নিজেকে, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করে এটাকে উতরে দিয়েছি, এটাকে বিলিভেবল করেছি, মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। এইটা হচ্ছে বড়, মানে আমি সত্যি বলছি, আমার কাছে এইটা দু ক্ষেত্রেই হয়েছিল। আমি বারবার ঘুরে ফিরে সেটা বলছি যে গৌতম দাকে আমি বলেছিলাম, লালন কেন আমি, আমাকে কেন লালন ভাবছি আমি পারবো না। আমি ঠিক একই রকম ভাবে সৃজিত মুখার্জিকে বলেছিলাম, তো কি মাথা খারাপ হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আমি, এটা কি করে হয়? সো এটা যে এটা সবাই মিলে আমরা যে উতরে দিতে পেরেছি, এবং আমি আবার ঘুরে ফিরে বলবো যে যারা দর্শকরা এই ছবিটা দেখেছেন, যে কোনো প্ল্যাটফর্মে, সিনেমা হলে বসে বলি, অ্যামাজনে বসে বলি, টেলিভিশনে বসে বলি, আমার কাছে এই সিনেমাটা কিন্তু ইটস জাস্ট নট এ সিনেমা। আমি আবার বলছি, আমরা যেরকম শেলফে বই রাখি না, ইট ইজ এ লেসন। এটা কিন্তু একটা ডিভিডি ফরম্যাটে বলতে পারেন, বাড়িতে রাখা দরকার অ্যাজ এন লেসন। এটা সৃজিত মুখার্জির তৈরি করা গুমনামি শুড বি এ লেসন,
যেটা একটা বইয়ের সাথে অনেকগুলো বইয়ের মধ্যে থাকা দরকার। নিশ্চয়ই। সৃজিত, আপনিও অনেক কিছু বলেছেন, তাও যদি আমি আরো একবার জিজ্ঞেস করি যে সিনেমাটা করে পুরো এন্টায়ার জিনিসটা করে আপনার কি একটা মানে ফিলিং কিরকম লাগে? আরো ভবিষ্যতে আমি অবশ্যই আমরা এক্সপেক্ট করবো। হ্যাঁ, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো গুমনামি এমন একটা সিনেমা যেটা রিলিজের আগের দিন আমার দায়িত্ব শেষ হয়ে যায়। ইউজুয়ালি আমার সিনেমা রিলিজের পর ইকুয়ালি দায়িত্বটা থাকে, সেটাকে হল ভিজিট করা, এদিক করা ওদিক করা, প্রমোট করা। গুমনামির আগের দিন আমি একটা ছবি দিয়েছিলাম বিমানবন্দরে, আমাদের বিমানবন্দর যার নামে সেই মানুষটা স্ট্যাচু পায়ের কাছে দাঁড়িয়ে, যে দিস ইজ ইট, মানে মানে আপনাকে আমার আর দেওয়ার মতো কিছু নেই। দশকের পর দশক যে প্রশ্নগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, আমি লড়াই করে রাত জেগে নানান কোর্ট ভার্ডিক্ট পড়ে ডিফ্যাক্টো উকিল হয়ে হাইকোর্টে গিয়ে ঝড়ঝাপটা নানান মানে বসু পরিবারের নানান ফ্যাকশনের নানান কিছু এই সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমি মানুষের হাতে প্রশ্নগুলো তুলে দিতে পেরেছি। আমার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাপ্তি সেটাই। এবার এই প্রশ্ন তোলার পর কি হচ্ছে না হচ্ছে সেটা অবভিয়াসলি আমার কাছে একটা ইন্টারেস্টের ব্যাপার, কিন্তু এর চেয়ে বেশি একজন কথক বা ফিল্ম মেকার বা স্টোরি টেলার আর কিছু করতে পারে না। তার প্রশ্নগুলোকে পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব যেটা আমি দিয়েছি। হয়তো কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি সফল হয়েছি কি হয়নি সেটা সময় বলবে, সেটা কিছু ডিএনএ টেস্ট বলবে, কিছু ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট বলবে, চন্দ্রচূড়ার অনুজ তো প্রথমে বলবে। তো সেই কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন তোলাটা খুব ইম্পর্টেন্ট, এই দেশে প্রশ্ন তোলার অধিকার থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেইটা আমি করতে পেরেছি। এইটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। মাই ট্রিবিউট টু দ্য গ্রেট ম্যান হু actually brought us freedom. I মানে solely believe that মানে he is the true liberator of India. আমি যেই জন্য স্বাধীন ভারতবর্ষে নিঃশ্বাস দিতে পারছি সেই কারণের নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। 1 থেকে 10, 11 থেকে অন্য নাম আসতে পারে, যাই হোক। কিন্তু কথা হচ্ছে যে এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এছাড়া কিছু সাবসিডিয়ারি প্রাপ্তি আছে। দারুণ কিছু মানুষের সঙ্গে আলাপ হওয়া, অনুজ, চন্দ্রচূড়, মিশন নেতাজির নানান মানুষ, শায়ক বলে একটি ছেলে আছে, খুব সৃজিত বলে একটি মানুষ আছেন, উনিও খুব সুন্দর মানুষ, মজার মানুষ। বোস ফ্যামিলি মানে বসু পরিবারের কিছু মানুষ আছে যারা আমার ফুল সাপোর্ট দিয়েছেন, পাশে থেকেছেন। আমি জয়ন্তীদির কথা বলবো, জয়ন্তী রক্ষিতার কথা বলবো এবং ওনার পুরো ফ্যামিলির কথা বলবো। এবং I'm overwhelmed with their help and support and the love they have given me. They said that finally someone has shown the guts to ask these questions in a way that these questions will reach out to millions. এই জিনিসগুলো আমার কাছে খুব খুব কাছের হয়ে রইল। এই মানুষের হাত ধরাগুলো এবং একসাথে পথ চলাগুলো খুব কাছের, খুবই মানে দুষ্প্রাপ্য এবং খুবই মানে আমার কাছে ভ্যালুয়েবল হয়ে রইল। সেটা একটা খুব বড় প্রাপ্তি। মানুষ মানে দর্শকের আশীর্বাদ তো আছেই, ডেফিনেটলি গোজ উইথাউট সেইং। আর কোথাও একটা গিয়ে, যেটা একটু আগে বলছিলাম, যে কোথাও একটা গিয়ে খুব আমার সীমিত ক্ষমতায় এই পুরো মুভমেন্টটার একটা অংশ হতে পারা। আমি বিশ্বাস করুন, মানে আমি আই হ্যাভ ডান নাথিং, আই এম আ ভেরি স্মল পার্ট। দেয়ার আর পিপল লাইক অনুজ, চন্দ্রচূড় and other members of Mission Netaji and other researchers also who are not a part of Mission Netaji. Maybe they don't even believe in the Gumnami Baba theory. They believe in the Russian theory also. এরকমও প্রচুর মানুষ আছে, ডক্টর পুরবী রায় আছে, জয়দীপ আছে। আমি সবার কথাই বলছি যে তারা নিজেদের জীবনে অনেক অনেক কৃচ্ছ সাধন করেছেন, অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, করে তারা এমন একটা মানুষের জন্য লড়ে যাচ্ছেন, এমন একটা বিশ্বাসের জন্য লড়ে যাচ্ছেন যেটার পেছনে হয়তো তাদের কোনো মোটিভ নেই, কিন্তু তারা জাস্ট ওই ভালোবাসা, ডিভোশন এবং বিশ্বাসটার জন্যই লড়ে যাচ্ছেন। এই লড়ে যাওয়াটাকে আমি স্যালুট করি এবং এই লড়ে যাওয়ার বা এই মুভমেন্টের আমি যে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ হতে পেরেছি, সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি।
চন্দ্রচূড়, আপনি এবং অনুজ দুজনের সাথে আমার অনেকবারই এমনি আলাদা করেও আলোচনা হয়েছে, আমি অনেক কিছু শুনেছি আপনাদের কাছে, আর অক্লান্ত পরিশ্রম অবশ্যই। আপনার কি টেক অ্যাওয়ে থেকে এটা যে আপনাদের রিসার্চ সাথে একটা সিনেমাতে কনভার্ট হলো, আপনারা একসাথে কাজ করতে পেরেছেন, কিরম লাগে? আপনি এটা কিভাবে দেখেন এটাকে? এর অনেক কটা অ্যাসপেক্ট আছে। প্রথমেই হচ্ছে মানে আমি ব্যক্তিগতভাবে অনুজ আর আমার তরফ থেকে যেটা আমাদের প্রাপ্তি বলবো, টেক অ্যাওয়ে বলবো, সেটা হচ্ছে খুব কাছ থেকে দুজন খুব বড় মানে শিল্পীকে কাজ করতে দেখা, একজন ডিরেক্টর একজন অভিনেতা দিনের পর দিন, সেটা দ্যাটস আ লার্নিং এক্সপিরিয়েন্স। অনেক কিছু শেখার আছে এবং চেষ্টা করেছি যতটা পেরেছি শিখতে, সেখান থেকে ব্যক্তিগতভাবে সেটা ব্যক্তিগত প্রাপ্তি। বড় আরো লার্জার ক্যানভাসে প্রাপ্তি বা টেক অ্যাওয়ে যেটা বলবেন, সেটা হচ্ছে যে দেখুন, এটা এমন ইস্যুটা এমন একটা যেটা গত 70-75 বছর ধরে ইরেসপেক্টিভ অফ দ্য পার্টি, দিস ইজ আ ভেরি থর্নি ইস্যু। যারা পরপর সরকার এসেছে এটাকে যতটা সম্ভব চাপা দিয়ে রাখতে চেয়েছে। 2006 সালে যখন জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্ট পার্লামেন্টে এক কথায় কোনো কারণ না দেখিয়ে খারিজ করে দেওয়া হয়, everybody thought that was the end of it. সেখান থেকে আমরা চেষ্টা করি ব্যাপারটাকে তুলে আনতে এবং মানে তারপরে পরের পর ঘটনা ঘটতে থাকে, যাতে এসে গুমনামি ইজ আ কালমিনেশন অফ দ্যাট প্রসেস। এই যে একটা এর ক্যাটালিটিক এফেক্ট যে আমরা তো করছি, সবাই করছে, আমরা শুধু কেন করছি? আমাদের আগে মানে সিম্পলি স্পিকিং উই স্ট্যান্ড অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস। আমাদের আগে অনেক বড় বড় লোক অনেক ভালো কাজ করে গেছেন এবং তাদের কাছ থেকে আমরা শিখেছি, জেনেছি। তাদের সঙ্গে পরবর্তীকালে আমাদের মতবিরোধ হয়েছে, যেমন পুরবিধির কথা বললো। পুরবিধির আমরা তো যখন ছাত্র তখন পুরবিধির কাজ দেখছি, পুরবিধির রিসার্চ নিয়ে পড়ছি, পরবর্তীকালে তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, মতবিরোধ হয়েছে, কিন্তু মানে উই স্টিল হোল্ড দ্য সেম রেসপেক্ট। উই ডোন্ট এগ্রি উইথ হার, বাট উই রেসপেক্ট হার ইকুয়ালি। এনাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং একটা জায়গায় এসে লড়াইটা খুব একটা মানে ফাইন ব্যালেন্সে চলে এসেছে। ইট নিডস আ বিগ পুশ। এই যে বিগ পুশটা দরকার, যার একটা অংশ হলো যে আমাদের দেশের যে বিশাল সংখ্যক জনগণ, তারা এই এত কমপ্লেক্স ম্যাটার এটা বুঝতে পারেন না, বা কারোর হয়তো সময় নেই, কারোর হয়তো ইচ্ছে নেই, কারোর হয়তো বুঝার ক্ষমতা নেই। তাদেরকে এই গোটা ব্র্যাকেটে নিয়ে আসার যে কাজ, তাদেরকে খুব সংক্ষেপে সুন্দর একটা গল্পকে অসাধারণভাবে বলা, যে এটা প্রেজেন্ট করা, গুমনামি গেভ দ্যাট পুশ। দ্যাট ইজ দ্য বিগেস্ট টেক অ্যাওয়ে। এরপরে কি হবে, মানে বুম্বাদা বললেন যে মানে এর কাটাছেড়া চলতেই থাকবে। বুম্বাদা, উই সিক ইউর ব্লেসিংস। অনেক বছর যেন কাটাছেড়া করতে না হয়, আগামী 4-5 বছরে যেন কাটাছেড়া বন্ধ হয়ে আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় পৌঁছতে পারি। Absolutely. But there has to be some resolution. There has to be a closure. There has to be a closure. So towards this closure, Gumnami has played a very big role, and it's still not the end. এটা চলবে। এর পরবর্তীকালেও যে কাজ আমরা প্ল্যান করছি, Gumnami has a very big role in that. তো আশা করব this will continue. বাহ, সেটা খুব ভালো জিনিস। আমরা আশা করছি আরো অনেক অনেক কিছু জানতে পারবো এবং তার জন্য আমরা সকলেই আপনাদের অপেক্ষায় রইব। আমাদের কাছে খুব বেশি প্রশ্ন যদিও as such নেই, বাট আমার যা মনে হচ্ছে কমেন্টস গুলো দেখে আমাদের দর্শকরা বেশ ভালো, মানে ওনারা সবাই খুব ভালো এনজয় করেছেন, এন্ড সবাই তাই লিখছেন যে আমরা সত্যি এই প্যানেল ডিসকাশনে আমরা অনেক কিছু জানতে পারলাম। খুবই সুন্দর আলোচনা এবং আপনাদের সবাই খুব ফ্যান, ওই রকম সব অনেক প্রচুর কমেন্টস আছে। তো যাই হোক, আমি আড্ডার শেষে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজ আমাদের ফ্রেশ রসালো টাটকার এই মঞ্চে আসার জন্য। আশা করছি ভবিষ্যতে আবার আমরা একসাথে হতে পারবো এবং নতুন কিছু নিয়ে এরম ভাবে বসে আড্ডা দিতে পারবো। অনেক ধন্যবাদ। আমি আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। আবার থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।
কিছু বলছিলে লাস্টে? কিছু